আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ট্রাম্প দিলেন 10 দিন সময়, হামলা হলে পাল্টা হামলার হুমকি ইরানের। যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মাঝে সামরিক স্থাপনায় সুরক্ষা কবচ তৈরি করছে ইরান। গাজায় আবারও নিয়ন্ত্রণ জোরদার করছে হামাস। শুল্কের এক ঘোষণায় থেমে গেল যুদ্ধ, ট্রাম্পের বিস্ফোরক দাবি। বল ডান্সার থেকে স্নাইপার শুটার, যুদ্ধ বদলে দিল তেতিয়ানার জীবন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্প দিলেন 10 দিন সময়, হামলা হলে পাল্টা হামলার হুমকি ইরানের। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সম্পর্ক এক নতুন এবং জটিল মোড় নিয়েছে, যেখানে নবনির্বাচিত বা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক আল্টিমেটাম আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প প্রশাসন বা তার রাজনৈতিক অবস্থান থেকে ইরানকে মাত্র 10 দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যা মূলত তাদের কোনো নির্দিষ্ট নীতি পরিবর্তন বা পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আন্তর্জাতিক শর্ত মেনে চলার জন্য একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। এবং এই ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ ইরানও চুপ করে বসে নেই, বরং তেহরানের পক্ষ থেকে অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের উপর যদি কোনো ধরনের সামরিক বা কৌশলগত হামলা চালানো হয়, তবে তারা এর চূড়ান্ত এবং শক্তিশালী পাল্টা জবাব দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে এই 10 দিনের সময়সীমা মূলত একটি মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল হতে পারে, যা দিয়ে যুক্তরাষ্ট্র চাইছে ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করতে বা তাদের মিত্র দেশগুলোকে একটি বার্তা দিতে যে তারা ইরানের বিষয়ে আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থানে যাচ্ছে। কিন্তু ইরানের মতো একটি রাষ্ট্র, যারা গত কয়েক দশক ধরে নানা ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে দিয়ে নিজেদের একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে টিকিয়ে রেখেছে, তাদের ক্ষেত্রে এমন আল্টিমেটাম কতটা কার্যকরী হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অন্যদিকে এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতির উপর, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে, কারণ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে, আর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো ধরনের সংঘাতের আভাস পেলেই এই সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে, যা বিশ্বব্যাপী তেলের দাম বাড়িয়ে দেয় এবং এর ফলে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে মূল্যস্ফীতির মতো বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মাঝে সামরিক স্থাপনায় সুরক্ষা কবচ তৈরি করছে ইরান। যখন একদিকে কূটনৈতিক হুমকি এবং আল্টিমেটামের মতো বিষয়গুলো সংবাদ মাধ্যমের শিরোনাম হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই পর্দার আড়ালে ইরান তাদের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে, যার সবচেয়ে বড় প্রমাণ হল দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং পারমাণবিক প্রকল্পগুলোর চারপাশে তৈরি করা নতুন এবং অত্যাধুনিক সুরক্ষা কবচ। স্যাটেলাইট ইমেজ এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা গেছে যে ইরান তাদের কৌশলগত স্থাপনাগুলোকে যে কোনো ধরনের আকাশপথে হামলা বা ক্রুজ মিসাইলের আঘাত থেকে রক্ষা করার জন্য মাটির অনেক গভীরে নতুন বাংকার তৈরি করছে এবং পুরনো স্থাপনাগুলোর ওপর কংক্রিটের বিশাল স্তর ঢালাই করে সেগুলোকে আরও সুরক্ষিত করছে, যা স্পষ্টতই প্রমাণ করে যে তেহরান যুক্তরাষ্ট্রের যে কোনো আকস্মিক সামরিক পদক্ষেপের জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে চাইছে। শুধু ভৌত অবকাঠামোই নয়, এর পাশাপাশি ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন বাভার ৩৭৩ এবং অন্যান্য রাডার সিস্টেমগুলোকে দেশের স্পর্শকাতর অঞ্চলগুলোর চারপাশে অত্যন্ত সতর্কতার সাথে মোতায়েন করছে, যাতে করে শত্রুপক্ষের যে কোনো বিমান বা ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশের সাথে সাথেই শনাক্ত করা যায় এবং তাকে নিষ্ক্রিয় করা সম্ভব হয়। এই বিশাল প্রতিরক্ষা প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে সমর বিশারদরা উল্লেখ করছেন যে ইরানের এই পদক্ষেপ মূলত একটি ডিটারেন্স বা প্রতিরোধমূলক কৌশল, অর্থাৎ তারা তাদের শত্রুদের এই বার্তাই দিতে চাইছে যে ইরানে হামলা চালানো হলে তা আক্রমণকারীর জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কঠিন একটি বিষয় হবে, যা শেষ পর্যন্ত শত্রুকে হামলা করা থেকে বিরত রাখতে সাহায্য করবে। গাজায় আবারও নিয়ন্ত্রণ জোরদার করছে হামাস।
বেশ দীর্ঘ সময় ধরে চলা এক নজিরবিহীন এবং ধ্বংসাত্মক পরিস্থিতির পর যখন গাজার বিশাল একটি অংশের অবকাঠামো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা চরম বিপর্যস্ত, ঠিক সেই সময়ই স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলার একটি শূন্যস্থান পূরণের লক্ষ্যে হামাস পুনরায় গাজার বিভিন্ন এলাকায় নিজেদের প্রশাসনিক ও সামাজিক নিয়ন্ত্রণ জোরদার করতে শুরু করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী যেসব এলাকা থেকে সংঘাত কিছুটা কমে গেছে বা সাময়িকভাবে পরিস্থিতি শান্ত রয়েছে, সেসব এলাকায় হামাসের সিভিল পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তারা আবারও রাস্তায় নামতে শুরু করেছেন। তারা মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ত্রাণবাহী ট্রাকগুলোর সুশৃঙ্খল বণ্টন নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে চুরি, ডাকাতি বা লুটতরাজের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার ওপর জোর দিচ্ছেন। যুদ্ধের কারণে গাজার স্থানীয় অর্থনীতি এবং সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল, যার ফলে কালোবাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল এবং আন্তর্জাতিক ত্রাণ সহায়তার সুষ্ঠু বণ্টনও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এমন একটি অরাজক পরিস্থিতিতে হামাসের পুনরায় মাঠে নামা মূলত সাধারণ ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনে কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন যে হামাসের এই পদক্ষেপের পেছনে একটি বড় কৌশলগত কারণও রয়েছে। তারা প্রমাণ করতে চাইছে যে সামরিকভাবে তাদের যতই দুর্বল করার চেষ্টা করা হোক না কেন, গাজার সাধারণ মানুষের ওপর তাদের প্রশাসনিক এবং সামাজিক প্রভাব এখনও অটুট রয়েছে এবং ভবিষ্যৎ গাজার যে কোনো শাসনতান্ত্রিক রূপরেখায় তাদের সম্পূর্ণ বাদ দিয়ে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। তবে এই প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তাদের জন্য খুব একটা সহজ কাজ হচ্ছে না। শুল্কের এক ঘোষণায় থেমে গেল যুদ্ধ, ট্রাম্পের বিস্ফোরক দাবি। আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতির ময়দানে সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক শক্তি যে কতটা শক্তিশালী হাতিয়ার হতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে প্রতিনিয়ত আলোচনা হয়। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্পের একটি অত্যন্ত বিস্ফোরক এবং চমকপ্রদ দাবি, যেখানে তিনি বলেছেন যে শুধুমাত্র একটি কঠোর শুল্ক বা ট্যারিফ আরোপের হুমকির মাধ্যমেই তিনি একটি বড় ধরনের আন্তর্জাতিক সংঘাত বা যুদ্ধ থামিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। আধুনিক যুগে ইকোনমিক স্টেটক্রাফট বা অর্থনৈতিক কূটনীতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর ট্রাম্প প্রশাসন সবসময়ই তাদের পররাষ্ট্র নীতিতে অন্যান্য দেশের ওপর চাপ প্রয়োগের জন্য সামরিক হস্তক্ষেপের বদলে এই অর্থনৈতিক শুল্ক বা বাণিজ্য নিষেধাজ্ঞাকে একটি প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করার পক্ষপাতী ছিলেন। ট্রাম্পের এই দাবির মূল ভিত্তি হল, যখন কোনো দেশের অর্থনীতি ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরশীল থাকে, তখন সেই দেশের রপ্তানিকৃত পণ্যের ওপর যদি ১০০% বা তার চেয়েও বেশি শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়, তবে তা সেই দেশের অর্থনীতির জন্য একটি ধ্বংসাত্মক প্রভাব বয়ে আনতে পারে, যার ফলে তারা বাধ্য হয়ে নিজেদের আক্রমণাত্মক ভূ-রাজনৈতিক অবস্থান থেকে সরে আসে এবং যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিয়ে যুদ্ধ বা সংঘাতের পথ পরিহার করে। এই দাবিটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে, কারণ অনেক অর্থনীতিবিদ এবং রাজনীতি বিশ্লেষক মনে করেন যে শুল্কের হুমকি সাময়িকভাবে কোনো দেশকে চাপে ফেলতে পারলেও এটি দীর্ঘমেয়াদী শান্তির কোনো নিশ্চয়তা দেয় না, বরং অনেক ক্ষেত্রে এটি বাণিজ্য যুদ্ধের সূচনা করে, যা বিশ্ব অর্থনীতিকে আরও বেশি অস্থিতিশীল করে তোলে এবং সাধারণ ভোক্তাদের ওপর দ্রব্যমূল্য বৃদ্ধির বিশাল বোঝা চাপিয়ে দেয়। তবে ট্রাম্পের সমর্থকরা এই কৌশলকে অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর বলে মনে করেন। বল ড্যান্সার থেকে স্নাইপার শুটার, যুদ্ধ বদলে দিল তেতিয়ানার জীবন। জীবনের গতিপথ কখন কিভাবে বদলে যায় তা হয়তো কেউ আগে থেকে বলতে পারে না, আর যুদ্ধ নামক চরম বাস্তবতা মানুষের জীবনকে কতটা নাটকীয়ভাবে পরিবর্তন করতে পারে তার এক জীবন্ত এবং বিস্ময়কর উদাহরণ হল তেতিয়ানার জীবনের এই অবিশ্বাস্য রূপান্তর। যিনি একসময় ছিলেন একজন পেশাদার এবং অত্যন্ত প্রতিভাবান বলরুম ড্যান্সার, আর আজ তিনি তার দেশের প্রতিরক্ষায় নিয়োজিত একজন তীক্ষ্ণ এবং দক্ষ স্নাইপার শুটার। একটু কল্পনা করুন, যে মানুষটি একসময় তার জীবন অতিবাহিত করতেন ঝলমলে আলো, সুন্দর পোশাক, সুরের মূর্ছনা এবং নাচের নিখুঁত ছন্দের মধ্যে, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় যিনি তার দেশের প্রতিনিধিত্ব করে দর্শকদের মুগ্ধ করতেন, সেই একই মানুষটি আজ হাতে তুলে নিয়েছেন একটি ভারী স্নাইপার রাইফেল এবং অবস্থান করছেন চরম ঝুঁকিপূর্ণ একটি ফ্রন্টলাইনে।
তেতিয়ানার এই রূপান্তর শুধু পেশার পরিবর্তন নয়, এটি মূলত একটি গভীর মনস্তাত্ত্বিক এবং মানসিক পরিবর্তনের গল্প। কারণ নাচের মঞ্চে যে শারীরিক ভারসাম্য, অসীম ধৈর্য এবং শ্বাস-প্রশ্বাসের উপর নিখুঁত নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, আশ্চর্যের বিষয় হল একজন স্নাইপার শুটারের জন্য ঠিক একই ধরনের মানসিক ফোকাস এবং শারীরিক স্থিরতার দরকার হয়। আর তেতিয়ানা তার নাচের জীবন থেকে প্রাপ্ত এই শৃঙ্খলার শিক্ষাকেই অত্যন্ত সফলভাবে তার নতুন সামরিক জীবনে কাজে লাগিয়েছেন। যখন তার দেশের ওপর জাতীয় সংকট নেমে আসে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়ে, তখন তেতিয়ানা তার নাচের জুতোজোড়া তুলে রেখে সামরিক বুট পায়ে গলানোর সিদ্ধান্ত নেন। কারণ তার কাছে মনে হয়েছিল যে দেশের এই চরম বিপদের মুহূর্তে শুধুমাত্র শিল্পচর্চা নিয়ে বসে থাকার চেয়ে মাতৃভূমিকে রক্ষা করাটাই তার সবচেয়ে বড় নৈতিক দায়িত্ব।